আমার বয়স ১৮ বছর। আমি সবেমাত্র যুবতী বয়সে পা রেখেছি। আমাকে বয়সের এই সময় একদিন নিজের মামার বাড়িতে থাকতে যেতে হয়। আমার মামি আমাকে দেখে খুবই খুশি হয়েছিল। কিন্তু যখনই সন্ধ্যা হতো, আমার মামি আমাকে উপরে বানানো একটা ঘরে ঢুকিয়ে দিত। আর আমাকে মামার সামনে আসতে দিত না। একদিন যখন আমার তৃষ্ণা লাগলো, তখন আমি জল খেতে স্টোর রুমে থেকে বাইরে এসে দেখলাম মামির ঘর থেকে কান্নার আওয়াজ আসছে। এরপর আমি সেখানে যা দেখলাম, সেটা দেখে আমার জীবন বেরিয়ে গেল। আমার নাম আয়েশা। আমরা ২ ভাই ১ বোন ছিলাম। আমরা ছোট একটা গ্রামে থাকতাম। আর আমাদের গ্রাম খুবই সুন্দর। আমি আমার সারা জীবন এই গ্রামে খেলাধুলা করেছি। আর এই গ্রামেই আমি যুবতী হয়েছি। আমি কখনো ভাবিনি যে আমাকে আমার এই সুন্দর গ্রাম ছেড়ে দূরে কোথাও যেতে হবে। কিন্তু যেদিন আমাকে নিজের গ্রাম ছেড়ে মামার বাড়িতে যেতে হয়, সেদিন আমার জীবনে সবচেয়ে দুঃখের দিন ছিল। কিন্তু জীবনে বাস্তব সত্য মানুষকে কোথায় নিয়ে যায়, আগে থেকে কে বলতে পারে? আমার শৈশব মা বাবার ভালোবাসায় কাটিয়ে দিয়েছি। আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম। বাড়ি খুব বেশি বড় তো ছিল না, কিন্তু নিজেদের ছিল। আমার বড় কাকার ফ্যামিলিতে ৫ জন লোক ছিল। আর ছোট এক কাকা ছিল, যে এখনো বিয়ে করেনি। সে পড়াশুনো করেছিল। আর পড়াশোনার কারণে বেশিরভাগ সময় হোস্টেলেই থাকতো। আমরা বাচ্চারা যেমন যেমন বড় হতে শুরু করলাম, বাড়ি আমাদের জন্য ছোট হতে থাকলো। আমার ঠাকুমা আর পিসিমা একটা ঘরেই থাকতো। কম বয়সে ঠাকুরমা পিসির বিয়ে দিয়ে দিয়েছিল। কিন্তু ২ বছর পরে কোনো কারণে পিসিমা ডিভোর্স নিয়ে আমাদের বাড়িতে ফিরে আসে। আমি আজ অবধি এটা বুঝতে পারিনি যে পিসিমা তো খুব ভালো। সে আজ অবধি কখনো কারোর সাথে উঁচু গলায় কথা অবধি বলেনি। তাহলে কেউ তাকে কিভাবে ছেড়ে দিতে পারে? তার কথা কিভাবে এত এগিয়ে গেল যে তার ডিভোর্স হয়ে গেল? আমি শুধু এটুকুই জানতাম যে ওই পিসিমার বিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে হয়েছিল। ঠাকুমার এই বিয়ে নিজের পছন্দের ছেলের সাথে দিয়েছিল। আমার ঠাকুমা জাতপাতের খুব বিশ্বাস করত। সে নিজের জাতেই মেয়ে বিয়ে দিতে চাইতো। এই চিন্তাভাবনার কারণে ঠাকুরমা পিসিমাকে একটা না চাওয়া বন্ধনে বেঁধে দেয়। আমাদের জীবনে এরকম অনেক কঠিন সত্য ছিল। আমার মা আর কাকিমার মধ্যে কখনো বনিবনা ছিল না। যদিও আমার মা আর কাকিমা নিজেদের মধ্যে কাকাতো জ্যাঠাতো বোন ছিল, তাদের দুজনের মধ্যে কখনোই বনিবনা ছিল না। কিন্তু ভাগ্য তাদের সাথে এমন খেলা খেললো যে তাদের দুজনের বিয়ে একই পরিবারে হয়ে গেল। আর না চাইতেও তারা ২ জা হয়ে একই বাড়িতে একসাথে থাকতে হতো। ঠাকুরমা আমাদের বলেছিল, যেদিন তোর কাকিমা নববধূ হয়ে এই বাড়িতে আসে, সেদিন থেকেই তোর মা আর কাকিমার মধ্যে ঝামেলা লেগেই থাকতো, যেটা আজ অব্দি শেষ হয়নি। ছোটবেলা থেকেই মা আর কাকিমা নিজেদের মধ্যে জ্বলন আর একে অপরকে টক্কর দেওয়ার দেখেছি। আমি জানতাম না তারা দুজন একই রকম কেন করে। কিন্তু তাদের মধ্যে যাই থাক, আমাদের বাচ্চাদের মধ্যে এই লড়াই ঝগড়ার প্রভাব দূর দূর অব্দি পড়েনি। আমাদের মায়েরা যতই ঝগড়া জেদি হোক না কেন, আমরা সব বাচ্চারা ততটাই ভালোবাসার শান্তিতে থাকতাম। আমার কাকিমার মেয়ে বুবাই খুব বেশি হলে আমার থেকে ২ মাসে বড় হবে। ওরও ২ ভাই ছিল। একজন ওর বড় আর একজন ওর ছোট। বুবাইয়ের বড় দাদা কলেজে পড়তো। পড়াশোনাতে সে খুব ভালো আর বুদ্ধিমানও ছিল। এদিকে আমার আর বুবাইয়ের পড়াশোনায় একদমই মন লাগতো না। আমরা দুজনেই নিষ্কর্মা ছিলাম। আমাদের দুজনের মাই আমাদের এই নিষ্কর্মা আর পড়াশোনা থেকে ফাঁকি দেওয়ার উপরে কথা শোনাতে থাকতো। আমাদের বাড়ি মানুষের তুলনায় ছোট ছিল, কিন্তু আমাদের বাড়ির পিছন দিকে একটা খুব সুন্দর বাগান ছিল। এই বাগানটা আমার ঠাকুমার কষ্ট আর মন দিয়ে করার ফলে হয়েছে। আমার কাকিমার মেয়ে বুবাই আর আমরা দুজনেই আম গাছ থেকে কাঁচা আম পেড়ে খেতাম। পরে ঠাকুমা যখন এই কথাটা জানতে পারলো, তখন সে তার লাঠি নিয়ে আমাদেরকে খুব ভয় দেখাতে থাকতো। নিজেদের মায়ের গালের হাত থেকে বাঁচতে এই বাগানটা আমাদের সবার জন্য সুরক্ষিত জায়গা ছিল। কেননা ঠাকুমা তার বাগানে কাউকে পা রাখতেই দিত না। এটা অন্য ব্যাপার যে আমি আর বুবাই দিনের একটা বড় সময় এই বাগানেই কাটাতাম। এই সময় আমি ক্লাস 12-এ পড়তাম। তাই আমাদের বোর্ডে পরীক্ষা আছে। এই কারণে রাহুল আমাদের দুজনকে নিজের কাছে বসিয়ে জোর জবরদস্তি পড়াতো। রাহুল পড়াশোনায় খুব ভালো ছিল আর বাড়ির ব্যাপার স্যাপার থেকে দূরে থাকতো। যখন ও বুবাইয়ের সাথে আমাকেও পড়ানোর কথা বলল, তখন মা আর কাকিমার মধ্যে এই কথা নিয়ে অনেক ঝগড়া হলো। কিন্তু যখন ঠাকুরমা কঠোর স্বরে বলল যে আয়েশা আর বুবাই দুজনকেই রাহুল পড়াবে, তখন মা আর কাকিমা একদমই চুপ হয়ে গেল। কেননা বাড়িতে সবাই ঠাকুমাকে খুব ভয় পেত। মা আর কাকিমা দুজনে ঠাকুমাকে খুব ভয় পেত। এই কারণে মা আর কাকিমা এখন অব্দি হৃদয়ে পাথর রেখে একসাথেই বাড়িতেই থাকছিল। কেননা আমার কাকা আর আমার বাবা কখনো নিজেদের বউদের কথা শুনতোই না।
তারা ঠাকুমার কথাই শুনতো। ব্যাস সময় এভাবেই কাটতে লাগলো। আর যেমন তেমন ভাবে আমি আর বুবাই 12 পরীক্ষাও পাশ করে গেলাম। আর আমাদের দুজনকে কলেজেও ভর্তিও করিয়ে দেওয়া হলো। কলেজে ভর্তি হওয়ার কিছু সময় পরেই কলেজের একটা ছেলের সাথে আমার ভালোবাসা হয়ে যায়। সেই ছেলেটার নাম পবন। সেই দিনগুলোতে আমার হৃদয়ে একটা আলাদাই অনুভব হতে শুরু করেছিল। আর আমি সেই ছেলের দিকে আকর্ষিত অনুভব করতাম। সবসময় সেই ছেলেটার স্বপ্ন দেখতে থাকতাম, কিন্তু সেই ছেলেটা আমাকে শুধু নিজের ভালো বন্ধু মনে করত। সে সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমার ছোট কাকা বাড়িতে কাউকে কিছু না বলেই বিয়ে করে নিল। আর এই কথাটা বাড়ির সবাই তখন জানতে পারল যখন সে নিজের নতুন বউকে নিয়ে বাড়িতে এলো। ঠাকুরমা প্রথমে তো কাকাকে অনেক কথা শোনালো। তারপরে কাকাকে জিজ্ঞেস করলো, তুই একে নিয়ে থাকবি কোথায়? কাকা বলল, এই বাড়িতেই থাকবো। এই কথা শুনে ঠাকুমা তার দিকে ঘুরে তাকালো। তখন কাকা বলল, এখন তো শহরে থাকবো, কিন্তু কয়েকদিন পরে আমি একে এখানেই নিয়ে আসবো। একদিন কাকা কাকিমাকে নিয়ে শহরে চলে গেল। কিন্তু এখন সমস্যা এটাই যে যখন কাকা কাকিমাকে নিয়ে এখানে থাকতে আসবে, তখন তারা থাকবে কোথায়? তাদের থাকার জন্য কোনো জায়গাই ছিল না। এই জিনিসটার সমাধান আমার মা কিছুটা এমনভাবে বের করলো যে পরীক্ষা শেষ হওয়ার পরে যখন আমার ছুটি পড়বে, তখন আমাকে মামার বাড়িতে থাকার জন্য পাঠিয়ে দেওয়া হবে। আর তারপরে পরেরটা পরে দেখা যাবে। পরীক্ষা যখন এগিয়ে এলো, তখন রাহুল আমাকে আর বুবাইকে পড়ানো শুরু করে দিল। যেমন তেমনভাবে পড়াশুনো করে আমি আর বুবাই নিজের পরীক্ষা দিলাম। পরীক্ষা হওয়ার সাথে সাথে কাকা ফিরে এলো। আর আমাকে নিজের মামার বাড়িতে যেতে হলে মামার বাড়িতে যাওয়ার আগে আমি কলেজে পবনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু আমি দেখলাম যে সেই ছেলেটার হৃদয়ে আমাকে নিয়ে কোনো ফিলিংসই নেই। কিন্তু না জানি কেন আমার জন্য তার থেকে দূরে থাকা কষ্টকর ছিল। যাই হোক, আমার অনুভব হয়ে গেল যে আমার ভালোবাসা একদিকে। তাই আমি তখনই মামার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত পাকা করে নিলাম। আমার হৃদয় খুব উদাস ছিল, আর অন্যদিকে হৃদয় খুশিও ছিল যে প্রথমবার আমি মামার বাড়িতে যাচ্ছি। বাবা আর ছোট ভাই আমাকে আমার মামার বাড়িতে ছাড়তে এসেছিল। আর স্টেশনে আমার মামা আর মামি আমাকে নেওয়ার জন্য এসেছিল। সেদিন দ্বিতীয়বার আমি আমার মামিকে দেখলাম। তার আগে একবার ব্যাস আমি আমার পিসির বিয়েতে দেখেছিলাম। সে সময় আমার মামা আর মামি এক রাত থেকে ফিরে চলে গেছিল। তাছাড়া মামা যখনই আমাদের সঙ্গে দেখা করতে আমাদের বাড়িতে আসতো, একলাই আসতো। সে মামিকে নিজের সাথে নিয়ে আসতো না। আমার মামা আমাদের কাছে খুব পছন্দের একজন মানুষ ছিল, কেননা সে খুব ভালো মানুষ ছিল। সে যে কাউকে খুব সহজে নিজের দিকে আকর্ষিত করতে পারত। মামা আমাকে আর বাবাকে নিজের সাথে বাড়িতে নিয়ে গেল। দুপুরে খাবার আমরা সবাই একসাথেই খেলাম। মামি আমার খুব আদর যত্ন করছিল। সে আমার সঙ্গে খুব সুন্দর করে কথাও বলছিল। মানে আমার মা আর কাকিমা একদমই উল্টো। সে খুবই ভালো মহিলা। কখনো কখনো আমি তার মধ্যে আমার পিসিমা ছায়া দেখতে পেতাম। সে আমার খুব খেয়াল রাখতো, আর আমার কখনো কোনো জিনিসেরই অভাব হতে দিত না। আমি খুবই কেয়ারলেস আর অকর্মা ছিলাম। কিন্তু এরপরেও আমার মামি আমার উপরে কখনো বিরক্ত হতো না। প্রতিদিন আমাকে বুবাই ফোন করত। ওর আমাকে খুব মনে পড়তো। আমারও ওর কথা খুব মনে পড়তো। যদিও আমি জানতাম যে আমি ওকে মা আর কাকিমার যুদ্ধের ময়দানে একলা ছেড়ে এসেছি। এই কারণেই ও ফোনে আমার উপরে রেগে যেত আর আমাকে অনেক কথা শোনাতো। আমি ওকে সান্ত্বনা দিতাম যে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব, তুই চিন্তা করিস না। আমি আমার মামার এখানে বেশ কিছুদিনের জন্য এসেছি, কিন্তু আমার কপাল আমার জন্য অন্য কিছু ভেবে রেখেছে। আমার মামির কোনো সন্তান ছিল না, সেই কারণে সে একাকিত্ব অনুভব করত। এই কারণে আমি বাড়িতে আসতেই মামি খুব খুশি হয়ে গেল। এটা তো সত্যি যে মানুষের সঙ্গে মানুষ কথাবার্তা বললে হৃদয় বদলে যায়। আমার মামা নিজের কাজেই ব্যস্ত থাকতো, তাই হয়তো সে দেখতেই পাচ্ছিল না যে তার বউ সময়ের আগেই বুড়িয়ে যাচ্ছে। কখনো কখনো আপনজনের কেয়ারলেসের ভাব আমাদেরকে সময়ের আগে ক্লান্ত করে দেয়। কখনো কখনো মামির উপরে আমার খুব করুণা অনুভব হতো যে তিনি বাড়ির 4 দেওয়ালের মধ্যেই বন্দী হয়ে থেকে গেছেন। আমার মামি বিয়ের পরে এত দূরে চলে এসেছে যে তার আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎও হতো না। এটাই কারণ ছিল আমার এখানে আসাতে। আমার মামি খুবই খুশি হয়েছিল। আমার মামার বাড়ির পাশে একজন মহিলা থাকতেন যে মেয়েদেরকে কাপড় সেলাই কাজ শেখাতেন। তাই আমিও মামিকে বলে সেই মহিলার কাছে কাপড় সেলাই শিখতে শুরু করে দিলাম। কিন্তু সেলাই শেখার সময় আমার মামির খেয়াল আসতে থাকতো যে আমার অনুপস্থিতিতে মামি বাড়িতে একাকিত্ব অনুভব করবে। সেলাই শেখার সময় একটা মেয়ের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছিল, যার নাম পুতুল। কিছু সময়ের মধ্যেই পুতুলের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। ও খুবই চটপটে আর উৎফুল্ল ভরা মেয়ে। ওকে দেখে কখনো মনে হতো না যে
দুঃখ কখনো ওর কাছে এসেছে। ও সবসময় হাসতে খেলতে থাকতো। মামা সকালবেলা বেরিয়ে যেত আর সন্ধ্যার পরে ফিরে আসতো। এই সময় মামির সাথে আমার অনেক রকম কথা হতো। সেখানে আমার সময় খুব সুন্দরই কাটছিল। কিন্তু যখনই সন্ধ্যা হতে শুরু করতো তখন একটু অদ্ভুত ব্যাপার হতো। সেটাই এই যে মামা আসার আগে মামি আমাকে তাড়াতাড়ি খাবার খাইয়ে উপরে বানানো একটা ঘরের মধ্যে লুকিয়ে দিত। এই যে ব্যবহার সে আমার সাথে রোজই করত। এর কারণ কি সেটা আমি সংকোচের কারণে মামির কাছে জিজ্ঞেস করতে পারতাম না। একদিন রাতের বেলা তৃষ্ণার কারণে বাধ্য হয়ে উপরে ঘর থেকে বেরিয়ে নিচে রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। তখন আমি কারো ফুপিয়ে কান্নার আওয়াজ পেলাম। আমি আন্দাজ করতে চাইলাম যে এই আওয়াজ কোন দিক থেকে আসছে। তখন আমার আইডিয়া হলো যে এই আওয়াজ তো মামির ঘর থেকে আসছে। আমি যখন মামির ঘরের কাছে গেলাম তখন দরজা কিছুটা খোলা ছিল। আমি হতবাক আর হতভম্ব হয়ে মামির ঘরের ভিতরে যে দৃশ্য দেখলাম তাতে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। আমি কখনো ভাবতেই পারিনি যে মামি এতটা কষ্টে আছেন। আমার মামিও সমাজের এই 70% মহিলাদের মধ্যে, যারা নিজের স্বামীর মার খেয়েও নিজেদের চোখের জল লুকিয়ে শান্ত হয়ে থাকে। আমি আরো কিছুটা এগিয়ে গেলাম। এখন ভিতরের দৃশ্য পরিষ্কার দেখা যাচ্ছিল। বেচারি মামি মাটিতে পড়ে কাঁদছে আর মামা ইচ্ছা মতো মামিকে মারছে। ভিতরে এই দৃশ্য দেখে আমার মুখ থেকেও চিৎকার বেরিয়ে এসেছিল, কিন্তু আমি হাত দিয়ে মুখ চেপে ধরে অনেক কষ্টে নিজের চিৎকার থামালাম। এরপর আমি দৌড়ে নিজের ঘরে এসে মাটিতে বসে পড়লাম। আমার শ্বাস এখনো খুব জোরে জোরেই চলছিল। সবেমাত্র কিছুক্ষণ আগে দেখা দৃশ্য আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমি একদম আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আমার চোখ থেকে জল পড়তে লাগলো। মামার এই রূপ আমার জন্য খুবই বেশি কষ্টদায়ক ছিল। বাইরে থেকে তাকে নরম মনে হতো, কিন্তু মামা আসল রূপ যে এটা হতে পারে এটা আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। আমি সারা রাত সেখানেই কান্না করতে থাকলাম। মামা মামির বিয়ের 12 বছর পার হয়ে গেছে। না জানি মামি কবে থেকে মামার এই অত্যাচার সহ্য করছে। তারপরও মামি আজ অব্দি কারো কাছে কোনো অভিযোগ করেনি। এখন তো মামির বয়স ঢলে গেছে, তাই মামির এই বাড়তি বয়সের খেয়াল রাখা উচিত। মামা হয়তো সেই পুরুষদের মধ্যে ছিল যারা মেয়েদেরকে পায়ে জুতো মনে করত। আমি আমার জীবনে প্রথমবার কোনো পুরুষের এইরকম রূপ দেখলাম। যদিও এরকম অনেক ঘটনা শুনেছিলাম, কিন্তু বাস্তবে এরকম হতে আমি প্রথমবার দেখলাম। আমার বাবা আর কাকা যদিও মা আর কাকিমার উপরে রাগ করত, কিন্তু কখনোই এরকম বেইজ্জত করেনি। সে রাতেই বসে বসে আমি জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়ে নিলাম। কিন্তু এই সিদ্ধান্ত পূরণ করার জন্য আমার নিজের হৃদয়কে মজবুত করতে হবে। সেই রাতে বসে বসে আমার হৃদয় থেকে বিয়ের স্বাদ একদমই উঠে গেল। আর আমি সিদ্ধান্তও করে নিলাম যে আমি জীবনে কখনোই বিয়ে করব না। সেই রাত আমি যেমন তেমন ভাবে কান্নাকাটি করে কাটিয়ে দিলাম। কিন্তু সকাল হতেই সবার আগে আমি মামির খোঁজ নিতে রান্নাঘরে গেলাম। সেখানে গিয়ে দেখলাম মামি নাস্তা বানাচ্ছে। মামি প্রথমে মামার জন্য নাস্তা বানাতো, তারপরে মামা অফিসে যাওয়ার পরে মামি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে লেগে পড়তো। কাজে ব্যস্ত হয়ে মামি জীবনের দুঃখ কষ্ট ভোলার পুরো চেষ্টা করত। আমি মামির মুখের দিকে তাকালাম। তার দুঃখ তার চেহারায় পরিষ্কার দেখা যাচ্ছিল। মামি নাস্তা বানিয়ে আমাকে দিল, যে মামার ঘরে দিয়ে এসো। আমি নাস্তার ট্রে উঠালাম আর মামার ঘরের দিকে গেলাম। দরজা খোলাই ছিল, কিন্তু আমি দরজার সামনে গিয়ে একদম থেমে গেলাম। আমার চোখের সামনে রাতের সে দৃশ্য ফুটে উঠল আর আমার পা ভারী হয়ে গেল। আমার মনে হচ্ছিল যেন আমি যুগ যুগ ধরে এখানেই দাঁড়িয়ে আছি। আমি হৃদয় শান্ত করে লম্বা শ্বাস নিয়ে এগিয়ে ভিতরে ঢুকে মামার টেবিলের উপর নাস্তা রেখে দিলাম। মামা হাতে পেপার নিয়ে পেপারে হেডলাইন পড়ছিল। মামা আমার দিকে চোখ উঠিয়ে এক মুহূর্ত দেখলো, তারপরে আবার পেপার পড়তে শুরু করলো। আমি নজর উঠিয়ে মামাকে দেখলাম। তার সহজ সরল মুখের পিছনে তার ভয়ানক চেহারার কথা ভেবে আমার পুরো শরীর কেঁপে উঠল। সেই দিন সারাদিন আমি মামির পিছন পিছন করতে করতে পার করে দিলাম। তাকে না কিছু জিজ্ঞেস করলাম আর না তো কিছু জিজ্ঞেস করার ইচ্ছা ছিল, তাই চুপ থাকলাম। এভাবে রাত হয়ে গেল আর মামি বলার আগে আমি রাতের খাবার খেয়ে উপরের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আমি কিছু সময় সেই সমস্ত চিন্তা ভাবনাতেই কাটিয়ে দিলাম। তারপরে মোবাইল উঠিয়ে বুবাইকে ফোন লাগালাম। ওর সাথে কিছু সময় কথা বলাতে আমার হৃদয় বদলে গেল। ও আমাকে মার কাকিমার মধ্যে হওয়া তাজা তাজা ঝগড়ার ব্যাপারে বলছিল। আমাদের দুজনের মায়ের মধ্যে হওয়ার লড়াইয়ের থেকে বেশি আনন্দদায়ী কোনো কিছুই ছিল না। কিন্তু আজকে আমি ওর এই কথাবার্তাতে হৃদয় থেকে হাসতেও পারছিলাম না। ও আমার কথাবার্তা শুনে আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে তুই ঠিক আছিস তো।
কিন্তু আমার কাছে ওকে মিথ্যা সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো রাস্তাও ছিল না। যখন মাঝরাত হলো তখন আমি ধীর পায়ে বাইরে এলাম। আজকে আবার সেই দৃশ্য দেখতে পেলাম। মামির ঘরের বাইরে থেকে কান্নার আওয়াজ আসছিল। আমি লুকিয়ে ঘরের ভিতরে উঁকি দিয়ে দেখলাম। ঘরের ভিতরে কালকের মতোই দৃশ্য ছিল। আমি সেখান থেকে পালিয়ে নিজের ঘরের মধ্যে ফিরে এলাম আর নিজের কাছে প্রতিজ্ঞা করলাম যে কালকে যাই হয়ে যাক না কেন, মামির সঙ্গে এই ব্যাপারে কথাবার্তা বলেই ছাড়বো। পরের দিন সকালে মামা অফিসে যাওয়ার পরে আমি মামিকে বললাম, সব কাজ ছেড়ে আমার কাছে এসে একটু বসো, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। আমার কথা শুনে মামি আমার পাশে এসে বসলো। এরপরে মামি আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, কি ব্যাপার, সবকিছু ঠিক আছে তো? আমি বললাম, হ্যাঁ মামি, সবকিছুই ঠিক আছে, কিন্তু আমাকে তোমার ব্যাপারে তোমার সঙ্গে কথা বলতে হবে। মামি অবাক হয়ে গেল আর বলল, আমার ব্যাপারে? তখন আমি মামিকে বললাম যে, মামি আমাকে বলো, মামা তোমার সাথে এরকম ব্যবহারের আসল কারণ কি, আর সে কবে থেকে তোমাকে এইরকম ভাবে মেরে যাচ্ছে? এই কথা শুনে মামির মুখের রং সাদা হয়ে গেল। এরপরে মামি বলল, মা তুমি এসব ব্যাপারে কিভাবে জানলে? তখন আমি মামিকে সেই রাতের ব্যাপারে বললাম যে আমি মামাকে তোমাকে মারতে দেখেছি। মামা তোমাকে কেমন পশুর মতো মারছিল। এখন আমি বুঝতে পারছি তুমি রাতের বেলা কেন আমাকে মামা আসার আগে উপরে পাঠিয়ে দিতে। এখন তুমি আমাকে সবকিছু সত্যি সত্যি বলো যে মামার এরকম ব্যবহারের পিছনে আসল কারণটা কি, সে কেন তোমাকে মারে। আমি একটা গভীর শ্বাস নিল। তারপরে আমাকে বলল যে, মা এটা আজকের গল্প না, এটা অনেক পুরনো ঘটনা। এরপরে মামি বলতে থাকলো আর আমি হতবাক হয়ে শুনতে থাকলাম। আজকে সেই দিন যেদিন সত্য প্রকাশ হওয়ার দিন। আজকে আমি এমন কিছু জানতে পারলাম যার ব্যাপারে পরিবারে কেউই জানতো না। মামি আমাকে বলল যে, মা আমি 12 বছরে প্রথমবার কোনো মানুষের সামনে হৃদয় খুলে কথা বলছি। মা তোমার বড় উপকার হবে, এই যে কথা আমি তোমাকে বলছি তুমি এটা কাউকে বলো না, বিশেষ করে নিজের মামাকে তো একদমই না। আমি চাই না যে এত বছর থেকেও বাঁচিয়ে রাখার সম্বন্ধ ভেঙে পড়ুক। আমার নিজের বলতে কেউই নেই যে আমার সাথে দাঁড়াবে। অসহায় মামির মুখের দিকে তাকিয়ে আমি মামিকে বললাম যে, মামি এত বছর চুপচাপ সহ্য করে তুমি আসলে কি পেয়েছো? তুমি শুধু শুধু নিজের উপরে অত্যাচার সহ্য করছো। ব্যাস অনেক হয়েছে। তুমি এভাবেই নিজের পুরো জীবন কাটিয়ে দিতে পারো না। আমার কথা শুনে মামি বলল যে, তুমি এখনো বাচ্চা, তাই এই সমস্ত ব্যাপারে বুঝতে পারছো না, এই কারণে এই ধরনের কথা বলছো। আমাদের সমাজে ডিভোর্সি মহিলাদের বেঁচে থাকা খুবই কষ্টকর। যদি এই সমস্ত কথা আমি বলি তাহলে আমাদের সমাজ উল্টে আমার উপরে অভিযোগ লাগিয়ে দিত। তখন আমি বললাম, তাই বলে এই সবকিছু এভাবে চলতে দেবে? কাউকে না কাউকে তো এসব কিছুর বিরুদ্ধে আঙ্গুল উঠাতেই হবে। যদি আজকে আমরা এসব না থামাতে পারি তাহলে এর ফল আমাদের সারা জীবন সহ্য করতে হবে। এসব কিছু সহ্য করা কোনো বাহাদুরি ব্যাপার না। আমার মনে হচ্ছে তোমার বুঝতে ভুল হচ্ছে। তোমার এমন কোনো বাধ্যবাধকতা নেই। তুমি শুধু শুধু এই চিন্তা করছো যে সমাজ কি বলবে, কিন্তু সমাজ কি ভাববে এটা না ভেবে ভগবান কি ভাববে এটা ভাবি, তাহলে আমাদের জীবনে অনেক বেশি সহজ হয়ে যাবে। আমার এত কিছু বোঝানোর প্রভাব মামির উপরে পড়ল। তখন তিনি বললেন যে, তোমার যা ঠিক মনে হয় সেটাই করো, কিন্তু একটা কথা মনে রেখো, যখন আমরা সমাজের নিয়মের বাইরে যাব তখন সমাজ আমাদেরকে পাশ কাটিয়ে যাবে। কম লোকই আছে যারা সমাজের বাইরে গিয়ে জিততে পারে। মামির কথা শুনে আমি মামিকে বললাম, আমার ভগবানের উপরে পুরো ভরসা আছে, তুমি ব্যাস প্রার্থনা করো। আমার কথা শুনে মামি হেসে রান্নাঘরে চলে গেল। পরের দিন চিন্তা ভাবনা করতেই পার হয়ে গেল। এখন আমি বুঝতে পেরেছি যে আমার এই কাজের জন্য বুবাইয়ের সাহায্যের দরকার। তাই আমি ওকে ফোন করে শান্ত মনে সবকিছু বুঝিয়ে দিলাম। এখন আমার কাজ বিনা ঝামেলায় মামিকে এখান থেকে নিয়ে যাওয়া। তাই আমি পরের দিন সকালবেলা মামার অফিসে যাওয়ার আগে মামিকে নিজের সাথে নিজের গ্রামে নিয়ে যাওয়ার অনুমতি চাইলাম। প্রথমে তো মামা পরিষ্কার না করে দিল, কিন্তু কিছুটা জোর দেওয়ার পরে সে কথাটা মেনে নিল। এখন আমরা খুব খুশি। পরের দিন আমরা দুজন গ্রামের জন্য বেরিয়ে পড়লাম। পুরো রাস্তা আমি বুবাইয়ের সাথে কথা বলতে থাকলাম আর ওকে বলেও দিলাম যে ও যেন ঠান্ডা মাথায় ঠাকুমার আর পিসিমাকে এই ব্যাপারে বুঝিয়ে দেয়। যখন আমরা গ্রামে পৌঁছলাম তখন দুপুর হয়ে গেছিল। খাওয়া দাওয়ার পরে আমি আরও ঠাকুমার আর পিসিমার সাথে আলোচনা করতে লাগলাম। সমস্ত কথা শুনে ঠাকুমা বলল, এখন তোরা চিন্তা করিস না, আমি সুযোগ বুঝে তোদের মায়ের সঙ্গে নিজেই কথা বলবো। তার কথা শুনে আমার সমস্ত টেনশন শেষ হয়ে গেল।
2 দিন পরে ঠাকুরমা মা আর কাকিমাকে নিজের ঘরে ডাকলো আর সমস্ত কথা আমাকে বুঝিয়ে বলল। যখন আমার মা এই কথাগুলো শুনল তখন হতভম্ব হয়ে গেল। মা তো কখনো ভাবতেও পারেনি যে তার একমাত্র ভাই এরকম ব্যবহার করতে পারে। আমার মায়ের প্রথম থেকে সত্য কথা বলার অভ্যাস ছিল, আর আজকে তিনি সত্যি কথা বলার সুযোগ পেয়ে গেলেন। সবাই জানতো যে শুধু মার কাকিমা এরকম আছে, যারা মামার সঙ্গে এই ব্যাপারে কথা বলে, মামির সাহায্য করতে পারে। মামির কষ্টের কথা শুনে মা এক মুহূর্ত নষ্ট না করে তাড়াতাড়ি করে মামাকে ফোন করে আমাদের বাড়িতে এখানে আসতে বলে। মায়ের কথা শুনে মামা তাড়াতাড়ি করে টিকিট কাটিয়ে আমাদের গ্রামে পৌঁছায়। মামা গ্রামে পৌঁছালে মা তাকে দম নেওয়ার সুযোগ না দিয়ে তার ক্লাস নিতে শুরু করে দিল। ঘরে শুধু মা, কাকিমার মামা ছিল। আমি আর বুবাই ঠাকুমার বাগানে বসে কাঁচা আম খাচ্ছিলাম আর মামির কথা মনে করছিলাম। সেদিন মামি আমার জোর দেওয়ার কারণে নিজের জীবনের সত্য থেকে পর্দা সরিয়েছিল আর আমাকে বলেছিল যে আমার বিয়ে শুরুর কিছুদিন খুব সুন্দর কেটেছিল, যেরকম নতুন বিবাহিত লোকেদের কাটে। কিন্তু যখন কয়েক মাস কেটে যাওয়ার পরেও আমি প্রেগনেন্ট হলাম না, তখন তোমার মামা আমাকে ডক্টরের কাছে টেস্ট করাতে নিয়ে যায়। ডক্টরের টেস্ট থেকে জানা গেল যে আমার ভিতরে কোনো অসুবিধাই নেই, আমি একদমই ঠিক আছি। এরপর তোমার মামাকে ডক্টর টেস্ট করাতে বলল। তোমার মামার ইচ্ছা তো ছিল না, কিন্তু ডক্টরে ধরার পরে সে মেনে নিল। যখন রিপোর্ট এলো তখন আমরা জানতে পারলাম যে তোমার মামা কখনোই বাবা হতে পারবে না। আমি তো এইসব কিছু ভগবানের মর্জি ভেবে মেনে নিয়েছিলাম, কিন্তু ও সেই সত্য কখনোই মেনে নিতেই পারেনি। আমি সবসময় ওকে বোঝানোর চেষ্টা করতাম, কিন্তু ও মনে করতো যে আমি মজা নিচ্ছি। আর এই ভুল ধারণাতে ওর ভিতরে একটা খিটখিটে ভাব তৈরি হয়। ও নিজের এই দুর্বলতা আমার উপরে প্রকাশ করতে লাগলো আর আমার উপরে অত্যাচার করতে শুরু করে দিল। আমি আমার মুখ বন্ধ রাখতে বাধ্য ছিলাম, কারণ এই দুনিয়াতে আমার কেউই নেই। এই কারণে আমি মামিকে সাহায্য করেছিলাম, যাতে তার জীবনে কিছুটা শান্তি আসতে পারে। ঘর থেকে মামা আর মায়ের কথা কাটাকাটি আওয়াজ আসছিল, তাই আমি উঠে বুবাইয়ের কাছে গিয়ে বসে পড়লাম। মা আর মামার ঝগড়ার ফল এটাই হলো যে রাগের চোটে মামা মামিকে ডিভোর্স দিয়ে পাশে রাখা একটা টেবিলে ঘুষি মেরে চলে গেল। এই ঘটনার কিছুদিন পরেই মামি পাশের একটা ছোটখাটো কোম্পানিতে কাজ পেয়ে গেল আর আমাদের পাশে একটা ঘর ভাড়া নিয়ে সেখানে থাকছিল। কিছু সময় পরে আমি আর বুবাই কলেজে পাশ করে গেলাম। মা তার থেকে বয়সে কিছুটা বড়, কিন্তু একটা ভালো লোক দেখে মামির বিয়ে দিয়ে দিল। মামি নিজের এই জীবনে খুব খুশি ছিল। কিছুদিন পরে রাহুল দাদার বিয়েও খুব ধুমধাম হয়ে গেল। আমরা সবাই তার বিয়েতে খুব মজা করলাম আর ধীরে ধীরে মা আর কাকিমার লড়াইও শেষ হয়ে গেল। এখন আমরা সবাই পুরো পরিবারের সাথে খুব খুশিতেই থাকি। ধন্যবাদ বন্ধুরা।